হ্যালো শিক্ষার্থীরা, আজ তোমাদেরকে আমরা দেখাবো কি করে তোমরা মার্জিন খাতায় টানবে এবং কি করে খাতা তৈরি করবে। এর আগের ভিডিওতে আমরা দেখেছি তোমরা কি করে একটি তোমাদের খাতার প্রথম পৃষ্ঠা ভরাট করেছো। এবার দেখো, তোমরা যখনই খাতাটা পাবে, প্রথম পৃষ্ঠা ভরাট করার পর ঠিক এইভাবে এই দিক থেকে একটা ভাঁজ দেবে, উপরে তোমরা ঠিক এই রকম ভাঁজ দেবে এবং সাইডে এই রকম একটি ভাঁজ দিয়ে এবং নিচেও ঠিক যথারীতি এই রকম একটি ভাঁজ দিয়ে তোমরা মার্জিনটা টেনে নেবে অতি দ্রুত। দেওয়ার পর আমাদের খাতাটা ঠিক দেখতে এই রকম হবে। দেখো, ঠিক এই রকম হবে। এই মার্জিন টানার পর তোমরা তোমাদের পরবর্তী কাজ যেটা শুরু করবে, ইতিহাসের ক্ষেত্রে প্রত্যেকটি বিভাগ তোমরা কিন্তু উল্লেখ করবে। দেখো, এখানে আমি বিভাগ ক দিয়েছি। বিভাগ ক এর 1.1 উত্তর আছে, প্রশ্ন আছে। এখানে তোমরা উল্লেখ করবে, এখানে লিখবে বিভাগ ক এবং 1.1, এই যে মার্জিনটা টেনেছো এখানে লিখবে 1 দিয়ে এখানে 1.1। এবার এর উত্তরটা তোমরা এক কথায় লিখে দেবে। এমসিকিউ যেটা লিখবে সেখানে কিন্তু এখানে শুধু কথায় তোমরা উত্তরটা দিয়ে দেবে, তোমাদের পুরো প্রশ্ন টোকার দরকার নেই। যেমন এখানে আছে তোমাদের প্রথম প্রশ্ন, একটি নমুনা প্রশ্ন। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন ডক্টর রণজিৎ গুহ, রামচন্দ্র গুহ, কৌশিক বন্দ্যোপাধ্যায়, গৌতম ভদ্র। তোমরা এখানে উত্তর সবাই জানো, এটার উত্তর হলো রণজিৎ গুহ। তাহলে আমরা কি করে লিখবো এটা? 1.1 দেখতে পেয়েছো, এই 1.1 লিখে আমরা এখানে উত্তর আমাদের কি হলো? ক, রণজিৎ গুহ। তার আমরা এখানে লিখব ক, রণজিৎ গুহ। এই উত্তর লিখে ছেড়ে দিলাম। ঠিক এইভাবে পরপর তোমরা কিন্তু শুধু উত্তরগুলো লিখে যাবে এবং উত্তর লেখার সময় তার যে ক, খ, গ, শুধু এইটুকু ক লিখে দিয়ে ছেড়ে আসবে না, কয়ের যে উত্তরটা আছে সেটা তোমরা কমপ্লিট করবে। এটা গেল আমাদের প্রথম বিভাগের কথা। এবার ইতিহাসে অনেকগুলো বিভাগ থাকে, তাই তোমরা একটু ভালো করে খেয়াল করো। দেখো, এরপর বিভাগ খ আসছে। বিভাগ খতে কি বলা আছে? যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। এবার এখানে লেখা আছে উপবিভাগ 2.1। এরপর তোমরা যখন বিভাগ ক শেষ করলে, বিভাগ ক শেষ করার পর তোমরা যখন খ বিভাগ লিখবে, এই রকমভাবে দুটো আঙ্গুল দিয়ে যতটা গ্যাপ হয় ঠিক ততটা গ্যাপ দেবে। এখান থেকে শুরু করবে বিভাগ খ। অর্থাৎ আমি বলতে চাইছি যে বিভাগ ক শেষ করার পর তোমাদের এইটুকু যেন গ্যাপ থাকে, অন্তত এতটা গ্যাপ যেন তোমরা দাও খাতায়। একদম বিভাগ ক শেষ হয়েছে মানে এখানেই তুমি বিভাগ খ লিখে লেখা শুরু করে দিলে ঠিক নয়, তোমরা কিছুটা গ্যাপ দেবে। একটা আন্দাজ মতো এতটুকু 2 আঙ্গুল তোমরা গ্যাপ দিয়ে আবার বিভাগ খ লেখা শুরু করবে। এবার বিভাগ খয়ে দেখো উপবিভাগ 2.1, এখানে কিন্তু তোমরা উপবিভাগকেও উল্লেখ করবে। উপবিভাগ, প্রত্যেকে উপবিভাগ যদি উল্লেখ না করো তাহলে কিন্তু স্যারদের খাতা দেখা অনেক সমস্যা হয়ে যায়। তাই উপবিভাগ 2.1 লিখে তারপর তোমরা উত্তর দেবে 2.1.1, মানে 2.1.1। এবার তোমাদের উত্তরটা এখানে লিখে দিলে। অর্থাৎ আমি বললাম যে এখানে বিভাগ উল্লেখ করার পর উপবিভাগ কিন্তু অবশ্যই তোমরা উল্লেখ করবে। উপবিভাগে উল্লেখ না করলে কিন্তু সেটা অনেক সময় স্যারদের নজর এড়িয়ে যায়। স্যাররা জানে যাতে অনেক দ্রুত খাতা দেখতে হয়, স্যারদের অনেক সময় কম থাকে, তাই তোমরা যতটা পরিষ্কার করবে খাতা তত তাদের ভালো হয় দেখতে। এবার উপবিভাগ 2.2 আসি, যেখানে তোমাদের কিন্তু অনেকেই ভুল করো। এখানে লেখা থাকে ঠিক বা ভুল নির্ণয় করো। তোমরা কিন্তু এখানে শুদ্ধ অশুদ্ধ জিওগ্রাফিতে যেটা লেখা থাকে সেরকম লিখবে না,
প্রশ্নে বলা হয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো। তোমরা এই উত্তর 2 পয়েন্ট উপবিভাগ 2.2 লিখে 2.221 লিখে তার ঠিক বা ভুল এটাই লিখবে। এখানে না শুদ্ধ না অশুদ্ধ না ভুল কথা তোমাদের উত্তর লিখতে হবে, জাস্ট এখানে লিখে দেবে ঠিক না ভুল। বারবার বলছি, এই সময় কিন্তু অনেক কম পাবে তোমরা, এই কারণে বেশি পুরো কথায় উত্তর লিখতে যাবে না। যারা শুধু ঠিক বা ভুল লিখবে তাদের সময়টা অনেক বেঁচে যাবে। এইবার আমরা 2.3 আসি। 2.3-এর যে স্তম্ভ মেলাও সেটা এরকম দাগ দেওয়া থাকবে তোমাদের, এইরকমভাবে এরকম দাগ দেওয়া থাকবে। তোমরা কিন্তু সেই রকম দাগ দিয়ে লিখে ফেলবে, তাহলে কিন্তু তোমাদের লেখাটা সুন্দর হবে। এবার আসি ম্যাপ। ম্যাপ কিন্তু করতেই হবে। অনেকে ভাবো যে ম্যাপ না করলেও হয়, কিন্তু ম্যাপ তোমাদের করতেই হবে। ম্যাপটা করে তোমরা কিন্তু যেখানে ম্যাপ 2 পয়েন্ট বিভাগ খ করছো ঠিক সেই জায়গাতেই পৃষ্ঠাতে ম্যাপটা কিন্তু ঢুকিয়ে দেবে। অর্থাৎ ধরো আমি এখানে ম্যাপটা করেছি, আমরা এখানে কিন্তু ম্যাপটা এইভাবে লাগিয়ে দেবো খাতা জমা দেওয়ার সময়। ঠিক আছে, এবার আমরা আসি বিবৃতি। বিবৃতি নিয়ে অনেক বাচ্চাদেরই একটা কনফিউশন থাকে যে বিবৃতি কি আমরা পুরোটা লিখব না জাস্ট বিবৃতি ব্যাখ্যা 1 লিখে দিলেই হবে। আমি বলবো বিবৃতি যখন লিখবে 2.5.1 উপবিভাগ উল্লেখ করে শুধু ব্যাখ্যা 1 ব্যাখ্যা 2 এই রকম। চলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ধরো 2.5.1-এর বিবৃতি উত্তর যদি আমাদের এখানে লিখলাম উপবিভাগ কত আমাদের, দেখো 2.5, উপবিভাগ 2.5 হয়েছে, তাহলে আমরা এখানে লিখব 2.5.1-এর উত্তর লিখছি, লিখে হাইপেন দিয়ে ব্যাখ্যা যদি 1 হয় তাহলে ব্যাখ্যা 1 এইরকমভাবে লিখে দিলে। 2.5.3 লিখছি আমরা, ধরো আবার ব্যাখ্যা 2 লিখলে। এই 1 আর 2 যেন পরিষ্কারভাবে বোঝা যায়, তোমাদের পুরো সেন্টেন্স লেখার দরকার নেই, এটুকু লিখলেই তোমরা নাম্বার পাবে যদি সঠিক হয়। এবার আমরা আবার বিভাগ ঘতে আসি। তোমরা 3.1 দেখো, এখানে নাম্বারগুলো কিন্তু ভালো করে দেখবে। দেখো 3 রয়েছে, 3.1, 3.2। যখন তোমরা নাম্বারিং করবে, আবার এখানে ধরো একটু গ্যাপ দিলাম, বিভাগ ঘ দিয়ে আমরা যে গ্যাপ দিলাম, এই গ্যাপটা কিন্তু সবসময় দেবে। এইটুকুর যে গ্যাপ, এই গ্যাপটা কিন্তু অবশ্যই দরকার, কারণ এখানে স্যাররা নাম্বার দিতে সুবিধা হয়, চেক করতে সুবিধা হয়। খাতা যত সুন্দর করে সাজাবে তত তোমাদের কিন্তু দ্রুত খাতা চেকিং করা যায় এবং নাম্বারটাও স্যারের ইমপ্রেশনটা ভালো হয়। এবার দেখো 3.1, এখানে 3 দেবে। তুমি যদি 3.3 লেখো তাহলে 3.3 উত্তর লিখে এইভাবে শুধু 3 দেবে না, বা শুধু 3 দিয়ে 4 দিয়ে আসবে না, 3.3 এটা যেন উল্লেখ থাকে, দেখে উত্তর লেখা শুরু করলে। এটা গেল আমাদের 2 নম্বরের প্রশ্ন বিভাগ ঘয়ের। এরপর আমরা আসি বিভাগ ঘয়ের 1। এখানেও যেটা করবে, দেখো ঘয়ের 1 আছে 4.1, ঠিকভাবে তোমরা বিভাগটা কিন্তু উল্লেখ করবে, বিভাগের উপবিভাগগুলোও উল্লেখ করে দেবে, তবেই কিন্তু তোমাদের খাতা দেখা অনেক বেশি সহজ হবে। এবার আসি, যদি তোমার মনে হয় এখানে 2 নম্বরের প্রশ্ন কোনো কিছু তুমি মিসটেক করে গেছো বা পরে লিখবে ভেবেছো, লেখা হয়নি, তোমার বিভাগ লিখতে গিয়ে তোমার লেখা হয়ে গেছে, এবার তোমার বিভাগ ঘয়ের একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, তাহলে কি করে লিখবে তোমরা সেখানে কিন্তু অবশ্যই এরকম বিভাগটা উল্লেখ করবে। ধরো আমি বিভাগ ঘয়ের প্রশ্ন আবার লিখবো এখন, বা বিভাগ কয়ের প্রশ্ন আমি লিখবো, তাহলে এখানে কি করব, বিভাগ ক উল্লেখ করে আমি যেই প্রশ্নটি লিখবো সেই প্রশ্নটি আবার এখানে সঠিক নাম্বার দিয়ে সেখানে লিখব। ধরো এখানে 1.3 আমি লেখা হয়নি, আমি 1.3 এখানে এসে লিখব উত্তরটি, কিন্তু বিভাগটিকে তোমাদের কিন্তু উল্লেখ করতেই হবে। যদি পারো এরকম বাক্স বানিয়ে দেবে, আরও দেখতে সুন্দর হবে। বিভাগ উল্লেখ কিন্তু করবেই, বুঝতে পেরেছ? এবার আমি তোমাদের একটা শর্ট ট্রিক্স দিই। শর্ট ট্রিক্সটা হচ্ছে, তোমরা সব সময় পারলে 8 নম্বরের প্রশ্ন 4 নম্বরের প্রশ্নে আগে করবে। কারণ কি, 8 নম্বরের প্রশ্নে তোমরা মিনিমাম 25 থেকে 20 মিনিট সময় নিতে পারো, তার বেশি কিন্তু সময় পাবে না। এবার
তুমি যদি 8 নম্বরের প্রশ্নটা আগে করে নাও, তোমার তাহলে একটা সাইকোলজিক্যালি গেম বলা চলে এটাকে, যে আমার 8 নম্বরের প্রশ্ন শেষ হয়ে গেছে, অনেক চাপমুক্ত হয়ে গেছো তুমি। তাহলে 4 নম্বরের একটা প্রশ্ন ছাড়া আর 8 নম্বরের একটা প্রশ্ন ছাড়া বিস্তর পার্থক্য রয়েছে। তাই আমি বারবার বলছি, 8 নম্বর যদি তোমরা একদম কমন পেয়ে যাও, আশা করি তোমরা কমন পাবে, এবং কী কী কোয়েশ্চেন আসতে পারে সেটা আগের ভিডিওতে দেখতে পারবে। যদি তোমাদের 8 নম্বর কমন চলে আসে, একদম কমন, তাহলে তোমরা 4 নম্বরের আগে 8 নম্বরটাকে অবশ্যই লিখে নেবে। তাহলে তোমাদের মানসিক চাপ অনেক কমে যাবে, যে আমাদের ভাই 8 নম্বর একটা হয়ে গেছে, আমাদের আর 4 নম্বরের প্রশ্ন বাকি। তাহলে 8 নম্বর আগে করবে, 4 নম্বর তার পরে করবে। এই বলে আজকে আমার ভিডিওটা আমরা শেষ করছি। আশা করি তোমাদের সামনের পরীক্ষাটা খুবই ভালো হবে। ধন্যবাদ। বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ভালো লাগলে লাইক করো।